starts. আবারও ঘন কালো রাত, একটা আবছা-শীতল পরিবেশ এবং লোমহর্ষক কিছু ঘটনা নিয়ে বরাবরের মতো আপনাদের মাঝে আমরা আবার উপস্থিত হয়েছি। সাথে আছি আমি সামির এবং আমি ফাহাদ এবং আমাদের আজকের অতিথিরা। and welcome to our show 2 AM The Night Starts. শুরুতেই চলে যাচ্ছে আমি একটি ঘটনাটিতে যাবার আগে আমি বলে দিচ্ছি যে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের জীবনে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে কাইন্ডলি আমাদেরকে জানাবেন, যেগুলোর ব্যাখ্যা হয়তো আপনারা খুঁজছেন বা এখনই পাননি। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2am the night starts @gmail.com। এছাড়া আমাদের সাথে আপনারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে 2am the night starts। এখানে এসে খুব সহজে আমাদের অ্যাডমিনদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার নামটি আসলে বলা নিষেধ, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি ঘটনাটা ঠিক তার মতো করে পড়ছি। ঘটনাটি হচ্ছে 2017-এর, তখন আমার এসএসসি এক্সাম, ম্যাথ এক্সাম ছিল। মাথার মধ্যে অনেক প্রেশার ছিল। স্বাভাবিক, ম্যাথ এক্সামের আগে সবারই প্রেশার থাকে। ম্যাথ এক্সাম হওয়ার কারণে সকালে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে আমি দেখি যে 6টার মতো বাজে এবং আমাদের বাড়িতে কারেন্ট এখনো আসেনি। তো কারেন্ট না আসার কারণে আমার মনে পড়ে যে গতকালকে রাত থেকে আসলে কারেন্ট ছিল না এবং আমার মা তিনি আসলে অফিসে একটা ফোন দেয় এবং ফোন দিয়ে এসে জিজ্ঞাসা করে আসলে কারেন্টের বিষয়, এবং তারা বলে যে কারেন্ট আসতে একটু দেরি হবে বা একটু সময় লাগবে। আমি ঘটনাটি বলার আগে আমি আমার বাড়ির কিছু বিবরণ দিচ্ছি। আমাদের বাড়িটি ছিল খুব নিচু ধরনের এবং পুরনো একটি বাড়ি, এবং আপনারা জানেন যে নিচু বাড়িগুলো আসলে একটু পুরনো স্ট্রাকচারের হয়ে থাকে এবং আমাদের রুম থেকে ওয়াশরুমটা একটু দূরে ছিল। তাছাড়া ওয়াশরুম দূরে থাকার কারণে আমাদের প্রায় রাতের বেলা একটু যেতে কষ্ট হতো, কিন্তু নিয়মটা এমন ছিল আসলে সেভাবে যেতে হতো আমাদের। তো ঘটনায় চলে যাই। আমার চুলগুলো অনেক বড়, তো মা সবসময় বলে যে চুলগুলো আসলে ছেড়ে রাখতে না, সবসময় বেঁধে রাখতে, কারণ এরকম কিছুটা ধারণা করা হয় যে বড় চুলের বা বাহারি চুলের মেয়েদেরকে জিনেরা বেশি তাদের আকর্ষণ থাকে। তো আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাব, তো আমার মা বলে যে মোমটা জ্বালাও আর তুমি যাও, আমি আসছি। এবং মা যাওয়ার আগে আমাকে বলে দেয় যে তুমি তোমার চুলটি বেঁধে নিও। তো আমি যখন বাসা থেকে বের হই তখন আমি চুলটা বেঁধেই যাচ্ছিলাম। তো চুল বাঁধার কারণে আমার মধ্যে আসলে ভয়টা কাজ করে না। তাছাড়া সকাল প্রায় হয়ে এসেছিল, তো আমি একটু বের হই। তো হঠাৎ আমার মনে হয় যে আমার শরীরটা আসলে অবশ হয়ে আসছে, বা আমি কানে কিছু শুনতে পাচ্ছি না, চোখে কিছু দেখতে পাচ্ছি না। একটা মানুষ যখন সেন্সলেস হয়ে যায় তার কিছুক্ষণ আগে মানুষ যেরকম ফিল করে আমি ঠিক সেরকম ফিল করছিলাম, এবং আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। এবং পরবর্তীতে আমি আমার বাবা এবং মার কাছ থেকে শুনি যে যখন তারা আমাকে 2বার থেকে 3বার ডাক দেয় এবং তারা বিভিন্ন রকমের অনেক আওয়াজ শুনে, জোরে জোরে আওয়াজ, 1বার না 2বার না 3বার।
এবং তারা আমাকে 2 থেকে 3 বার ডাক দেয়। এবং আমার কাছে যখন আসে, তারা দেখে আমি মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছি এবং আমার চুল খোলা। তো ভাই আমি জানি না যে আমার আসলে চুলটা কিভাবে খোলা ছিল, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার চুল তো বাঁধা ছিল। তাহলে আমার চুলটা আসলে খুললো কিভাবে? এটা কি কোনো জিনের কাজ? তো ভাই আসলে এটার ব্যাখ্যা আমি এখনো পাইনি। তো এই ছিল আমার ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ঘটনাটার জন্য। এবং আসলে এরকম ঘটনার ব্যাখ্যা আসলে আমাদের কাছে থাকে না, কারণ এরকম প্রায় দেখা যায় যে জিনেরা মেয়েদেরকে প্রচন্ড ডিস্টার্ব করার ট্রাই করে। বেশিরভাগ জিন আসলে মেইনলি তাদের উদ্দেশ্যটা থাকে ভয় দেখানোর, এবং তাদের মনে যদি আসলে কোনো মেয়েকে ভালো লেগে যায় তারা চেষ্টা করে যে তাদেরকে কোনোভাবে ক্ষতি করার। তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ঘটনাটার জন্য। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে ঘটনাটি, এবং আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনাদের ঘটনা কেমন লাগছে। এবং যারা শুনছেন, আশা করছি আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন যে তার সাথে বা তার এই ঘটনাটা কেমন ছিল, বা এটার ব্যাখ্যা আপনারা কি কেউ দিতে পারবেন? আমার মনে হয় না আপনারা কেউ দিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই শুনছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। তো আমি চলে যাচ্ছি আমাদের ফার্স্ট গেস্টের কাছে, যিনি যার আসার কথা ছিল আগের এপিসোডে, কিন্তু কারণবশত আসলে তার আসা হয়নি। তো ভাই আপনি আপনার নামটি বলে যদি আপনি আপনার ঘটনাটি শুরু করতেন। আসসালামু আলাইকুম লিসেনার সবাইকে। আমি অ্যান্ডেলিনা ডায়েস। আমি ঢাকা থেকে বলছি। আমি নটরডেম কলেজের স্টুডেন্ট, ক্লাস 12-এ পড়ি। আজকে আমি যে ঘটনাটা বলবো আপনাদের কাছে, আমি জানি না আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য হবে বা আপনারা ব্যাপারটা কিভাবে নেবেন, বাট এটা একটা সত্যি ঘটনা। অ্যান্ড আমার মনে হয় আমাকে যখন এই শোয়ের হোস্ট ভাইয়া যখন বললো যে তোমার হয়তো শেয়ার করা উচিত, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি। সো আমার ঘটনাটা বেসিক্যালি আমি শুরু থেকেই বলি যে গত বছর 2019 সালের ডিসেম্বর মাসের একটি ঘটনা। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি নোয়াখালীর জালিয়ালের মানুষ, সোনাপুর থেকে একটু দূরে। সেখানে একটা লোক বাস করতো। লোকটার নাম আমি সঙ্গত কারণে উচ্চারণ করতেছি না, বাট যারা নোয়াখালীর আছেন জালিয়াল গ্রামে তারা হয়তো বুঝতে পারবেন। সেখানে একটা লোক বাস করতো। সে মারা যায় হচ্ছে ডিসেম্বর মাসের 7 বা 8 তারিখে। তার মৃত্যুকালীন তার ধর্ম ছিল হিন্দু ধর্ম। এখানে একটা ব্যাপার হচ্ছে, তিনি প্রথমে হিন্দু ছিলেন, পরে তিনি মুসলমান হয়েছেন, তারপরে তিনি আবার হিন্দু হয়েছেন। তিনি 3বার ধর্ম চেঞ্জ করেছিলেন তার। সো তিনি মারা যায় ডিসেম্বরের 7 বা 8 তারিখে। তিনি ডিসেম্বরের 7 বা 8 তারিখে তিনি অসুস্থ হয়েছিলেন এবং মারা যায় হচ্ছে ডিসেম্বরের 19 তারিখে। বাকিটা সময় তিনি হাসপাতালে ছিলেন। আমি একটু মিস্টেক করছি এখানে। তো আমি তখন বাড়িতে যাই হচ্ছে আমি 16ই ডিসেম্বর। সো উনি 19শে ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেন। সো 19 তারিখ যখন উনি মৃত্যুবরণ করেন, তখন উনি যেহেতু হিন্দু ছিল, ওনাকে আমরা আমাদের গ্রামের যারা আছে তারা, গ্রামের ঠিক একটু পাশেই একটা বাড়ি, বাড়িটা হচ্ছে কেউ থাকে না, একটু পরিত্যক্ত অবস্থায়। তার সামনে খুব বড় একটা উঠান এবং চারপাশে বাউন্ডারি দেওয়া, এবং বাড়ির গেটটা হচ্ছে একটা স্টিলের গেট, নর্মাল জাস্ট টিন দিয়ে বানানো একটা স্টিলের গেট। সো ওনাকে ওখানে পোড়ানো হয় হিন্দুদের নিয়মে যেভাবে পোড়ায়। সো ওনাকে সবাই ওখানে বিকালবেলা পোড়ায়। সো এখন আমরা তো জানি সাধারণত একটা মরা লাশ কখনো এত তাড়াতাড়ি পুড়বে না। সো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই ওনাকে এভাবে রেখে সবাই যার যার জায়গায় চলে যায়। আর উনি অতটাও ভালো মানুষ ছিল না। এখন গ্রামে ওনার অনেক প্রতিদ্বন্দ্বীও ছিল। তো শেষ পর্যন্ত ওনার বউ ছিল, এবং ওনার বউ একটা পর্যায়ে সন্ধ্যা হওয়ার পরে চলে যায় এবং জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। সো সেদিন আমি, আমার একটা বড় ভাই আর আমার সমবয়সী আরেকটা ভাই, কাজিন, আমরা সেখানে যাই। সেখানে বলতে কি, জায়গাটা আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে, বেশি দূরেও না। সো আমরা ওখানে সামহাও রাতের বেলা আমরা একটু স্মোক করি। সো বাড়িতে তো করা যায় না, সেই জন্য আমরা সেখানে যাই। অ্যান্ড ঠিক সেখানে না, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগুন জ্বলছে।
সো ওখান থেকে প্রথমে আমার যে আমার বড় ভাই বলে যে আমরা তো কখনো হিন্দুদের লাশ পোড়ানো দেখি নাই। সো এখন যেহেতু রাত 8টা বাজে মাত্র, চল আমরা একটু চারপাশটা দেখে আসি। দেন আমাদের প্রথমে সাহস হয় না যে আমরা থাক কেন যাব, শুধু শুধু দরকার তো নাই। সো সামহাও আমার বড় ভাইয়ের জোড়াজুড়িতে আমরা সেখানে যাই এবং খুব বেশি কিছু না, আমরা দেখি যে জাস্ট একটা লাশ পড়তেছে আর চারপাশে একটু হালকা বাতাস। দেন দেখি যে একটা কুকুর বসে আছে, মানে জায়গা মতোই বসে আছে একটা কুকুর, সে লড়তেছেও না, কিছুই করতেছে না। তো সামহাও আমরা জিনিসটা দেখছি অ্যান্ড আমাদের কাছে আমরা ফিল করতেছিলাম যে ব্যাপারটা কোনো ভাবে জিনিসটা ভালো দিকে যাচ্ছে না। সো আমরা কি করি সেখান থেকে যে বলি যে ভাইয়া আচ্ছা চলো আজকে এখানে থাকা লাগবে না, এখান থেকে আমরা চলে যাই। দেন ভাইয়া বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা চলে যাই। তো আমরা সেদিনকার মতো বাসায় চলে আসি। তো এখন স্বাভাবিক নিয়মে একটা লাশ সে রাতের মধ্যেই পুড়ে যাওয়ার কথা, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা সকালবেলা উঠে শুনতে পাই যে লাশটা পুড়েই নেই। সামহাও গ্রামের সবার কাছে জিনিসটা ছড়ায় যায় যে ওনাকে এখানে পোড়ানো দেওয়া হয়েছিল কিন্তু লাশটা পুড়েই নেই। এখন শেষ পর্যন্ত যা দেখা গেছে যে ওনার যেসব কাঠের মধ্যে ওনার ডেড বডিটা ছিল, অর্ধেকের বেশি কাঠ পুড়ে গেছে কিন্তু উনি পুড়ে নেই। সারা রাত হয়ে গেছে, আগুন জ্বলছে, বাট উনি পুড়ে নেই। সো এটা নিয়ে অনেকে অনেক কুসংস্কার জনিত কথাবার্তা বলে, অনেকের অনেক মতামত যে কেন লাশটা পুড়লো না, হয়তো হিন্দুদের নিয়মে মন্ত্র পড়া ঠিক হয় নাই, অনেকে অনেক 100 জনের 100 কথা। তো সামহাও সেদিন আবার পরিপূর্ণভাবে সবাই ওদের হিন্দুদের পুরোহিত এসে সুন্দরভাবে মন্ত্র পড়ে আবার ওনাকে পুরাইতে দেয় এবং অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার সময় সবাই চলে যায়। সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ, সবাই চলে যায়। সো সেই দিন আমি আর আমার ওই বড় ভাইটা আর আমার সেম সমবয়সী কাজিন আমরা প্ল্যান করি যে ওকে ফাইন আমরা আবার যাব। যেহেতু আমাদের ছোটবেলা থেকে এইসব প্যারানর্মাল জিনিস আগ্রহ মোটামুটি একটু ছিল, আমরা এর আগেও অনেক কিছু দেখছিলাম, গ্রামেই দেখছি। সো আমরা চাচ্ছিলাম যে ওকে ফাইন আমরা আবার যাই, দেখি কি হয়। ওদিন আমরা সন্ধ্যা 7টার দিকে বের হলাম। তো আমরা 8টার দিকে যে দেখলাম যে হ্যাঁ লাশ ফুটতেছে অ্যাজ ইউজুয়াল, কোনো কিছু ভুল নেই। তো আমরা সেম ওই একটা টিনের যে গেট, সো গেটটা আমরা খুললাম, গেটটা খুলে আমরা মাত্র ঢুকলাম, ঢুকে দেখলাম যে লাশ ফুটতেছে অ্যান্ড সামহাও ঠিক 2 মিনিট হবে, 2 মিনিট পরে হঠাৎ করে দেখলাম একটা বাতাস। আমাদের আবার ওই ওই যে উঠানটার এক পাশে ছিল ক্ষেত আর এক পাশে ছিল একটা পুকুর। সো হঠাৎ করে দেখলাম একটা বাতাস জাস্ট এদিকে আসতেছে, আগুনটার দিকে আসতেছে অ্যান্ড আগুনটা কোনো একভাবে লাইক একটু সাইডে চলে যেতেছে, নিভে যাবে এমন কিছু। তো আমরা বললাম যে যেহেতু ডিসেম্বর মাস অ্যান্ড এটা শীতকাল, তো এই সময় তো ঘূর্ণিঝড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আমরা ব্যাপারটা আমার বড় ভাই বুঝতে পারলো যে সামহাও এখানে কিছু একটা আছে। তো আমি যেহেতু খ্রিস্টান, আমরা সবাই খ্রিস্টান ছিলাম, তো আমরা আমাদের ধর্ম মতে কিছু প্রার্থনা করলাম অ্যান্ড আমাদের রিচুয়ালস অনুযায়ী আমরা জাস্ট এখানে দাঁড়াইলাম যে অ্যাকচুয়ালি আমরা দেখি কি হয়। আমরা ঠিক ওই যে টিনের গেটটার ঠিক একটু সামনে ছিলাম, যেহেতু আমরা বুঝতে পারি পুরো জায়গাটা আমরা ক্যাপচার করতে পারি। তো আমরা হঠাৎ করে দেখলাম যে একটা কুকুর আসলো ঠিক পুকুরের সাইডের থেকে অ্যান্ড আরেকটা কুকুর আসলো ঠিক আমাদের ক্ষেতটার এই পাশ থেকে কুকুর আসলো দুইটা। অ্যান্ড কুকুর দুইটার সাইজ ছিল অত্যাধিক বড়, এইটা স্বাভাবিক কোনো কুকুর না যে গ্রামে থাকে। ইটস নট লাইক জার্মান শেফার্ড অর সামথিং, জার্মান শেফার্ডও না, এগুলা খুব বড় বড় জাতের কুকুর। অ্যান্ড একটা কুকুরের রং ছিল পুরাটাই ব্ল্যাক আর একটা কুকুরের রং ছিল হোয়াইট। সো আমরা তো লাইক টোটালি ব্ল্যাক আউট, যে আমরা বুঝতে পারছি যে এখানে অবশ্যই ভালো কিছু নাই। সো আমরা এখন বললাম যে ওকে ফাইন, আমরা এখন এখানে থাকবো না, আমাদের চলে যাওয়া উচিত। দেন আমার সাথে যে আমার সেম এজের ভাইটা ছিল, ওই ভাইটা বললো যে ওয়েট, আমরা যেহেতু আসছি আমরা কিছু দেখেই যাবো, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স করার অনেক ইচ্ছা। সো আমি একটু ইতস্তত করলাম যে আমার ইচ্ছা নাই, আমরা যাই। দেন ওদের জোড়াজুড়িতে থাকলাম অ্যান্ড হঠাৎ করে দেখলাম যে ওই বাতাসটা কুকুর দুইটা সেম কুকুরদের জায়গায় আছে, তারা আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে। অ্যান্ড
আমাদের কাছে মানে তখন অতটাও ভয় লাগতেছিল না, বিকজ কুকুরগুলো আমার দেখে মনে হচ্ছে না তারা ফেরোশাস অর সামথিং, তারা হিংস্র হয়ে আছে। আমরা মনে করছি ওকে কেউ হয়তো নতুন কুকুর কিনছে বাড়ি পাহারার জন্য, হয়তো আসতেই পারে এদিকে। দেন হঠাৎ করে দেখলাম যে ওই ঘূর্ণিয়মান জাতির মানে একটা ঘূর্ণি সৃষ্টি হলো বাতাসের, যেহেতু চারপাশে বাতাস ছিল, অ্যান্ড কোনো একভাবে ওই বাতাসটা আমাদেরকে এমন জোরে ধাক্কা দিল যে আমরা ঠিক গেটের বাইরে যেয়ে পড়লাম। মানে আমাদের যে টিনের গেট ছিল, টিনের গেটের বাইরে যেয়ে পড়লাম। তো লাইক আমরা তো আসলে মানে জিনিসটা মানে একদম মাথার উপর দিয়ে গেলো যে কি হইলো, বেসিক্যালি জিনিসটা আমরা কেউ বুঝলামই না আসলে কি হয়েছে। তো তখন দেখলাম যে মানে আমরা উঠে দাঁড়ানোর পর আমরা তো আমাদের নিয়মে প্রার্থনা করলাম, দেন দেখলাম যে সেই কুকুর দুইটার নাই, অ্যান্ড সামহাও দুইটা মানুষরূপী কিছু একটা মানে মানুষরূপী বলতে আলখাল্লা পরা একটু লম্বা জাতীয় দুইটা মানুষ, যে বোঝা যাচ্ছে দুইটা মানুষ আলখাল্লা পরা। তো আমাদের যে টিনের গেটটা ছিল, টিনের গেটটা বন্ধ করে দিল, অ্যান্ড বন্ধ করে দেওয়ার সাথে সাথে ওই যেখানে ভিতরে মানে যেখানে লাশটা পুড়ছিল, তো ওইখানে অনেক মানে দপাদপির আওয়াজ শুরু হইলো। মানে মাটির মধ্যে ধূপধাপ কেউ যদি দৌড়াদৌড়ি করে, বাচ্চারা যেমন মাটির মধ্যে মানে ক্রিকেট খেলে ফুটবল খেলে যেমন লাগে এরকম শব্দ হইলো। তো আমরা তখন লাইক আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে যে ওয়াও এটা কি, যে মানে এটা তো আমরা এক্সপেক্ট করি না যে এত কিছু হবে। তো হঠাৎ করে দেখলাম যে সেম কুকুর দুইটা আমাদের ঠিক গেটের উপর থেকে মানে টিনের গেটের উপর থেকে লাফ দিয়ে এসে আমাদের পিছনে দৌড়াইতে থাকলো, মানে খুব হিংস্র হয়ে আসতেছে। তো আমরাও দৌড় শুরু করলাম, দৌড় শুরু করে একদম আমরা অনেক দূর আসছি, মানে কত দূর আসছি আমরা বলতে পারবো না, একদম যে তিন ভাই আমরা একসাথে দৌড়াইছি, যে যেদিকে চোখ যায় সেদিকে দৌড়াইছি আমরা। দেন প্রায় এভাবে 5-7 মিনিট দৌড়ানোর পরে হঠাৎ করে আমরা একটা গাছের নিচে থামলাম, দেন বললাম মানে বসে পড়লাম আর কি মাটিতে। তখন বাজে ঘড়িতে দেখলাম যে রাত 9:15। এখন আমরা তখন মানে ভাবলাম যে মাত্র 9:15 বাজে, and আমরা সেই স্পটটাতে গেলাম 8টা বাজে। আমাদের মনে হয়েছে রাত 2-3 ঘন্টা আরো বেশি পার হয়ে গেছে, বাট ব্যাপারটা মানে মাত্র 45 মিনিটসে কিভাবে জিনিসটা হইলো আমরা তখন এগুলো ভাবতেছিলাম। দেন হঠাৎ করে একটা লোক আসলো পাঞ্জাবি পরা, লোকটাকে গ্রামে আমরা কখনো দেখি নাই। পাঞ্জাবি পরা একটা লোক এসে আমাদেরকে জাস্ট বললো যে আপনারা আজকে হয়তো কোনো ভালো কাজ করছিলেন, বেঁচে গেছেন, হয়তো আপনাদের নানার জন্য আপনারা বেঁচে গেছেন, আপনাদের নানা খুব ভালো মানুষ ছিল, উনি গ্রামের অনেক উপকার করছেন। এটা বলে আমরা জাস্ট জিজ্ঞেস করবো যে ভাই আপনি কে? সেকেন্ডের মধ্যে উনি নাই, উনি উধাও। আমাদের মাথায় তখন কিছুই নেই, আমরা কি হয়েছে না হয়েছে আমরা লাইক আমরা চুপ টোটালি। দেন কোনো একভাবে আমরা একটা অটো দেখলাম, মানে অটো রিক্সা, সেটাতে উঠে আমরা বাসায় চলে আসলাম, কাউকে কিছু বলি নাই কি হয়েছে না হয়েছে। দেন ওই দিন আমার মানে খুব ভয়ে ভয়ে ছিলাম, তারপর প্রার্থনা করলাম, প্রার্থনা করে ঘুমাইলাম। অ্যান্ড ঠিক তার পরের দিন যা শুনলাম সেটা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরের দিন আমরা শুনলাম যে ওই লাশটা সেদিনও পুড়ে নেয়, অ্যান্ড শেষ পর্যন্ত তাকে মাটি দিয়ে দেওয়া হয়। সো এখন আমাদের কথা হচ্ছে হয়তো তিনি 2বার নাকি 3বার ধর্ম চেঞ্জ করেছিলেন বলে তার মৃত্যু পরে সে তার লাশটা ঠিক মতো পুড়ে নেই, যেহেতু তিনি মুসলমান থেকে আবার হিন্দু হয়েছিলেন। অ্যান্ড এটা হয়তো ঐশ্বরিক কিছু, এটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। অ্যান্ড আমরা যা দেখছি পরে একটা ইমামের কাছে জানলাম যে হয়তো এটা কোনো খারাপ জিন ছিল, সত্যি কথা বলতে। দেন এটাই ছিল আমার মেইনলি স্টোরি, অ্যান্ড হয়তো আমার নানার কোনো কল্যাণে আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম। আশা করি আপনাদের স্টোরিটা ভালো লাগবে, এন্ড স্টোরিটা অনেক উইয়ার্ড, তারপরও শেয়ার করলাম আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ডি তোমার ঘটনাটার জন্য। আচ্ছা আমার একটু কোয়েশ্চেন ছিল তোমার কাছে যে মানে উনি আসলে 3টা ধর্ম চেঞ্জ করেছে, কি কি ধর্ম চেঞ্জ করেছে এর ব্যাপারে কি জানো তুমি কিছু? হ্যাঁ, উনি প্রথমে ছিল হিন্দু জন্মগতভাবে, দেন উনি হচ্ছে মুসলমান হয়েছে, দেন মুসলমান ছিল 2 বছর, দেন উনি আবার হিন্দু হয়েছে মৃত্যুর আগে। ও আচ্ছা, মানে মৃত্যুর আগে উনি হিন্দু হয়ে তারপর মরেছে। হ্যাঁ ভাইয়া। ওকে। আর আচ্ছা মানে তোমার নানার যে বিষয়টা বললো যে আজকে তোমরা মানে নানার কারণে বেঁচে গেছো, তাই না? ভাইয়া। আর ওনার লাশটা শেষ পর্যন্ত আসলে মানে আর পুড়ে নাই, না, ওনাকে মাটি দিয়ে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ অ্যান্ডি তোমার ফার্স্ট স্টোরির জন্য। তোমার কি সেকেন্ড কোন স্টোরি আছে? হ্যাঁ, সেকেন্ড কোন স্টোরি আপাতত নেই, আমি পরে কালেক্ট করে বলার ট্রাই করব অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
অনেক বেশি থ্যাংক ইউ time তুমি লিসেনার্স, আসছো। যারা শুনছেন আমাকে দোয়া করবেন আমার জন্য, এন্ড আপনারা ভালো থাকবেন। গুড আর নাইট। তুমি এর আগে একটা স্টোরি বলেছিলে লাস্ট টাইম, হসপিটালের একটা ঘটনা তোমার হ্যাঁ ভাইয়ের হ্যাঁ সাথে। হ্যাঁ ভাইয়া। So, হ্যাঁ আমার হ্যাঁ কাছে ওই মানে ঘটনাটা স্টিল আমার এখনো গুজবাম্প হয় যে মানে আউটস্ট্যান্ডিং স্টোরি দিয়েছো তুমি। আশা করছি যে তুমি আমাদের 2M কে আরো কিছু বেস্ট বেস্ট স্টোরি দিবা, এন্ড ডোন্ট ওয়ারি, ইউ আর পার্ট অফ আওয়ার শো। ইনশাআল্লাহ তুমি নেক্সট খুব ভালো কিছু স্টোরি নিয়ে আসবা। অবশ্যই ভাইয়া, চেষ্টা করবো আমি নেক্সট হতে থাকার। যদি লিসেনার্সরা আমাকে চায় আমি থাকবো। অবশ্যই অবশ্যই। ওকে, আমি দেরি না করে চলে যেতে চাচ্ছি থ্যাংক আমাদের ইউ ভাইয়া। সেকেন্ড গেস্টের কাছে। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড গেস্টের আপনার তো নামটি বলে যদি ঘটনাটি শুরু করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খালিদ বিন সিফাত, আমি মেরুল থেকে বলছি। জি জি ভাই, একটু জোরে বললে একটু ভালো হতো। হ্যালো জি জি জি, এবার বলেন। হ্যালো, আমার নাম খালিদ বিন সিফাত, আমি মেরুল থেকে বলছি। তো ঘটনাটি প্রায় 2017 সালের। আমি তখন ঢাকা থেকে গ্রামে যাই প্রথম। আমার লাইফের প্রথম আমি গ্রামে যাই। তো গ্রামটা খুব অজপাড়াগা টাইপের। তো সেখান থেকে আমরা যেখানে বাস স্টপ থেকে নামি সেখান থেকে প্রায় 2 কিলো রাস্তা আমাদের হেঁটে যেতে হয়। তো সেটা হলো নাম। তো সেখানে একটা পুকুর ছিল, পুকুরটা যুদ্ধের আমলের আগে থেকে কাটা, অনেক বড় পুকুর। তো সেটার পাশেই 2টা তাল গাছ ছিল। তো 2টা তাল গাছ ছিল সেখানে। তো আমরা ঘুরতে যাই। সেখানে ঘুরতে যাওয়ার পরে একদিন আমি আর আমার কাজিন ওই তাল গাছের নিচে গিয়ে বসি। বসার পরে তো একটা লোক, অনেক বৃদ্ধ টাইপের লোক, তো ওনার অনেক বড় বড় দাড়ি ছিল, সে আমাদের সামনে এসে বললো, তোমরা কই থাকো? তো আমরা বলি যে আমরা ঢাকা থেকে এখানে বেড়াতে আসছি। তো উনি বললো যে এখানে বসো না বেশিক্ষণ, এখান থেকে চলে যাও। তো আমি আর আমার কাজিন ওখান থেকে উঠে চলে আসি। চলে আসার পরে আমরা বাসায় এসে এই ঘটনাটা বলি যে এরকম এরকম একটা লোক বললো। তো বাসার সবাই আমাদের ইগনোর করলো। তো একটা ছোট ভাই এসে আমাদের বললো যে ভাইয়া ওই তাল গাছটা খারাপ, তোমরা ওখানে যেও না। তারপরে ঘটনাটা আমরা জানার ট্রাই করি, কিন্তু তো কেউ আমাদের বলে না। তো ওই গ্রামে ভাইয়া কারেন্টও নাই এখন পর্যন্ত। তো সন্ধ্যা 6টার পরে কেউ আর বের হয় না বাসা থেকে। গ্রামটা এতই অজপাড়াগা। বের না হওয়ার কারণে আমরা ঠিক 8টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর হঠাৎ 10:30টার দিকে আমার নানি উপরে আসে। উপরে এসে আমাদের বলে যে তোমরা যাই কিছু দেখো, তোমরা বাসা থেকে বের হবা না। আর আমাদের ওই নানি বাড়িটা প্রায় 3 বিঘা জমির উপরে, অনেক আগের পুরানো বাড়ি, বড় বাড়ি বলা হয় ওই এলাকার। তো আমরা তখন আমাদের মনে হলো যে কিছু একটা হয় এখানে। তো ওই রুমে প্রায় 8টা জানলা আমরা খুলে দিই। আমরা দুজন মিলে খুলে দিই। খুলে দিয়ে আমরা বসে থাকি। বসে থাকার পর প্রায় ঠিক যখন 12:30 বা 12:45 এরকম বাজে, তখন 12:30 বাজে, তখন আমরা কিছু একটা অনুভব করি যে আমাদের আশেপাশে কিছু একটা ঘটতেছে। আর ওই বাড়ির ভিতরেই একটা কবরস্থান আছে, বাড়ির ভিতরেই, যেটা আমার নানার। তো আমরা হঠাৎ একটা গরম বাতাস ফিল করি আমাদের। তো ফিল করার পরে হঠাৎ মনে হলো আমাদের আশেপাশে কেউ আছে। আশেপাশে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো অনেকক্ষণ যাওয়ার পরে আমরা কিছু আওয়াজ শুনি। আওয়াজ শোনার পরে আমরা জিনিসটা বুঝতে পারতেছিলাম না। তো আওয়াজটা মনে হচ্ছিল যে আমাদের কাছে আসতেছে, অনেক কাছে আসতেছে, কিন্তু অনেক আস্তে আস্তে আওয়াজটা আসতেছে। তো আমার ভাই বললো কি চলো নিচে যাই।
নিচে যাওয়ার কথা বলছে বলে আমি বলছি না নিচে যাবো না, তুমি তুমি যাও। আচ্ছা সিফাত, আমি আপনার কাছে একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে স্টোরিটা বলছেন আমরা শুনতে পাচ্ছি। সো এখানে একটা কথা আছে যে আপনার বাড়ির যে বিবরণটা দিয়েছেন, যে এটা 3 বিঘা জমির উপরে এন্ড এটা অনেক বিস্তৃত একটা এলাকার মধ্যে একটা ক্ষুদ্র একটা বাড়ি, তাই না? So এখানে আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে বাড়ি থেকে আমরা সাউন্ড পাচ্ছি, এটা আপনার বাড়ির লাইক কোন পাশ থেকে বা ওইখানে কিছু আছে ওই নাকি? ওই পুকুরের সাইড থেকে আওয়াজটা আসছে। পুকুরের side? পুকুরের সাইড থেকে, আচ্ছা, পুকুরটা কাটা ছিল প্রায় পাকিস্তান আমল থেকে। পুকুরটার আমরা বুঝতে পারছি আর অনেক আগে। ওই পুকুরটার ভিতরে কেউ গোসল করে না, কেউ হাত মুখও ধোয় না। ওই 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 পানি শুধু খাওয়ার জন্য ব্যবহার করা হয়, রান্না বাড়ি। আর ওখানে কোনো ডিপ টিউবওয়েল নাই আমাদের বাড়ির ভিতরে, ওইখানে পানি সবাই খাওয়া দাওয়া করে। তো ওই ভাই নিচে যাওয়ার পরে আমিও নিচে যাই। মানে আপনার ভাইটা আগে বের হয়? হ্যাঁ, আমার ভাইটা বের হয়। তো বের হওয়ার পরে আমরা নিচে যাই। এখন নিচে গিয়ে আমরা নুপুরের আওয়াজ পাই। আমরা 2 বার নুপুরের আওয়াজ পাই। নুপুরের আওয়াজ পরে ওই পুকুরের সাইড? হ্যাঁ, পুকুরের সাইড থেকে, পুকুরের সাইডে না, ওটা তখন আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইড থেকে আমরা আওয়াজটা পাইছি। আচ্ছা, বাড়ি থেকে যখন বের হয়েছে? হ্যাঁ, রুম থেকে যখন বের হয়েছি, কিন্তু আমরা বাড়ির বাউন্ডারি ক্রস করি নাই। আপনারা জানেন নাকি জানি না, কিন্তু দেশগাঁই গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়িগুলা বান মারা থাকে। হ্যাঁ, তো নানু এর জন্য আমাদের বাইরে যেতে না করছে। তো আমরা ওই বাড়ির নাগাল থেকে ওই আওয়াজটা শুনতেছি, আওয়াজটা অনেক তীব্র হচ্ছে, আস্তে আস্তে তীব্র হচ্ছে। তো হঠাৎ ওই তালা গাছের কোনায় আমরা কিছু দেখতে পাই, কিছু জ্বলন্ত কিছু দেখতে পাই। দেখতে পাওয়ার পরেই আগুনের মতো জ্বলছে? হ্যাঁ, কিছু একটা জ্বলছে, কিছু একটা লড়ছে ওখানে। তো আমার নানু হঠাৎ আমাদের পিছন থেকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমাদের বলে তোমরা রুমে যাও, তোমরা বাইরে কি করছো? তো আমরা ঠিক আছে ঘরে চলে গেছি। ঘরে চলে গিয়ে উপরে উঠছি। উপরে ওঠার পরেও আমরা ফিল করতেছিলাম যে আমাদের আশেপাশে কিছু আছে। বিকজ অফ আপনারা হচ্ছে ঘরের মধ্যে আগেই ফিল করেছেন হ্যাঁ। একটা গরম পাইপ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু আছে। তো এরকম মানে হইতে হইতে এই জিনিসটা সারা রাত হয়। সারা রাতই হয়। সারা রাত হওয়ার পরে ঠিক যখন ভোরের আজান দিবে তখন আওয়াজটা থেমে যায়। তারপরের দিন নুপুরের সাউন্ড? হ্যাঁ, তারপরের দিন সকালে উঠে যখন আমরা এই ঘটনা বিবরণ করতে যাই বা বলি, তখন বলে যে ওই তাল গাছটা ভালো না, ওই তাল গাছের উপর থেকেই অনেক কিছু হয়, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। আর ওই তাল গাছটা কাটতে গিয়ে এখন পর্যন্ত 3 জন মানুষ মারা গেছে। মানে ওই তাল গাছ কাটার স্টেপ নিয়েছে যে সেই মারা গেছে। আর বড় কথা, ওই বৃদ্ধ লোকরে আমি পরবর্তী 7 দিনে ওই গ্রামে বেড়াতেছি। যে বৃদ্ধ লোকটাকে আপনি হচ্ছে পুকুরের পাশে হ্যাঁ। দেখেছিলেন? আচ্ছা। আমি দেখতে, এই ছিল আমার স্টোরিটা। তো So, আমির ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনাটির জন্য। আপনার মনে একটু মাইকের সমস্যা ছিল, তাই কিছু কিছু ক্ষেত্রে একটু লো ভয়েস আসতেছিল। তো আমি সরাসরি ফাহাদের কাছে চলে যেতে চাচ্ছি। ফাহাদ, তুমি যদি তোমার ঘটনাটা ক্লিয়ারলি বলতে। ওকে ওকে, অবশ্যই আই উইল ট্রাই মাই বেস্ট। সো স্টোরিটা আমি কিছুদিন আগে শুনেছি এন্ড আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এন্ড এটা হচ্ছে ওর লাইফে ঘটা। এটা ওয়ান সর্ট অফ যেটা বলে যে প্রপার হররও বলা যাবে না, আবার যদি আমরা বলতে যাই ওইভাবে চিন্তা করি তাহলে এটা হরর একটা স্টোরি। এটা ছোট একটা স্টোরি, বাট এটা খুবই মানে লোমহর্ষক একটা স্টোরি। সো আই থিঙ্ক সবাই যারা যারা শুনছে আজকে শোটা, সো আমরা ইতিমধ্যে অনেক ভালো ভালো রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে। সো ইনশাল্লাহ এই শোটাও ভালো কিছু দিতে পারবে সবাইকে। সো আমার যে স্টোরিটা সেটা হচ্ছে এই বছরেরই একটা স্টোরি, এন্ড এটা কিছু মাস আগের ঘটনা। সো আমার যে ফ্রেন্ডের সাথে ঘটেছে, আমি ওর নামটা নিতে চাচ্ছি না, জাস্ট বিকজ অফ ও আমাকে বলেছে যে ওর নামটা নিতে না। সো একদিন রাতে, আর ওদের বাসাটার যদি একটু বিবরণ দিই তাহলে সেটা হবে যে ওদের বাসাটা হচ্ছে লাইক আগের যুগের বানানো বাড়ি। তো আগের যুগের বাড়িগুলো না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাহিরে বাথরুম থাকে। এটা আমরা অ্যাজ ইউজুয়ালি সব ক্ষেত্রেই দেখি, যেটা হচ্ছে যে বাহিরে বাথরুম থাকে, রুমের থেকে বাহিরে যে হচ্ছে বাথরুমে যেতে হয়। সো ওদের বাসায় যেটা হয় যে সাধারণত সবাই
অলমোস্ট লাইক 11টা বা 11:30টার মধ্যে সবাই ঘুমায় যায়। তো আমরা যারা হচ্ছে ইয়াং, যারা হচ্ছে লাইক কলেজে পড়ি, ও কলেজে পড়ে, সো আমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে রাতটা জাগা হয় বেশি, লাইক অলমোস্ট 2টা বা 2:30 পর্যন্ত আমাদের অ্যাজ ইউজুয়ালি জাগা হয় রাতে। সো ওই দিন রাতে যখন এই ঘটনাটা ঘটে, তার লাইক তখন অলমোস্ট হচ্ছে যে লাইক 12:45 বা 1টা বাজে এরকম সময়। তো ও হচ্ছে ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুমে যাবে দেখে বের হয় বাসা থেকে, রুম থেকে বের হয় হচ্ছে বাসা থেকে। আর ও আরেকটা জিনিস সেটা হচ্ছে বলার, তো ওর যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুমের সাথেই হচ্ছে একটা বড় জাম গাছ আছে। হ্যাঁ, তো ও যখন ওয়াশরুমে যায় বেসিক্যালি টয়লেট করতে। তো যখন ও টয়লেট মানে করে লাইক করতে থাকে, তখন ও ফিল করে যে লাইক ওর ওয়াশরুমের মধ্যে কেউ এসছে। লাইক আমরা যদি একটা রুমেও থাকি, সাপোজ আমাদের পাশে, আমরা যেটা সিফাত ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে ওনারা যখন রুমে ছিল তখন ফিল করছিল যে লাইক একটা গরম ভাইব দিচ্ছে। হ্যাঁ, সো এরকমই ও ফিল করে যে ওর সাথে হয়তো বা ওয়াশরুমের মধ্যে কেউ আছে। তো এটা যখন ও ফিল করে তখন ও ওর নিজের মধ্যেই রাখে, এন্ড ও বুঝতে পারে যে আমাদের হয়তো আশেপাশে কিছু একটা হচ্ছে। দ্যাটস ও কি করে, ও তাড়াতাড়ি ওয়াশরুম সেরে যখন দরজা খুলবে, দরজা যখন খুলে তখন হচ্ছে সবচেয়ে মেসমেরাইজিং পার্টটা হয় যে ও যখন দরজাটা খোলার পরে যখন মানে লাইক নিচে তাকানোর পরে দেখে যে একটা ভিজা পায়ের ছাপ এন্ড একটা ডান পায়ের ছাপ, এটা বাম পা না, এটা ডান পায়ের ছাপ ছিল দরজাটা যখন খুলেও। এন্ড এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, নোটিসেবল থিং, যে ও যখন হচ্ছে দরজাটা খুলে তখন যখন দেখে যে পায়ের ছাপ, তো ও চিন্তা করে যে লাইক আমি যদি আমার পায়ের ছাপের সাথে মিলাই, দেখি কি এটার সাথে মিলে কিনা। তো এটা চিন্তা করে ও হচ্ছে ওর পাটা ভেজানোর পরে ও যখন ওই পায়ের সাথে মানে ছাপটা মেলাতে যায়, তখন দেখে যে ওর পায়ের ছাপের সাথে ওই পায়ের ছাপটা মিলে না। হ্যাঁ, তখন ওই সময়টাতে রাতে যখন 1টা বাজে, ওর বাসার সবাই ঘুম, বাসার আশেপাশের কোনো মানুষও সজাগ না, যাতে করে যে কেউ বাথরুম আসবে। তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা যদি ওয়াশরুম থেকে বের হই, তাহলে আমাদের পায়ের ছাপটা কিন্তু অবশ্যই বাহিরের দিকে থাকবে, তাই না? এন্ড এই পায়ের ছাপটাও বাহিরে যাওয়ার মতো ছিল। এন্ড আমার হচ্ছে যে যদি আলবি শুধুমাত্র একা ওয়াশরুমে থাকে, তাহলে ও যখন বের হয়েছে তাহলে বাথরুমে তো কেউ আসে নাই, তাহলে ও ওয়াশরুম থেকে বের হওয়ার পায়ের ছাপটা কার? এটি ছিল আমার ঘটনা। এবার শুনেছে তারা আই থিঙ্ক একটু হলেও রিয়েলাইজ করতে পেরেছে যে হোয়াট ইজ দ্য মেইন থিম অ্যাবাউট দিস স্টোরি। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা ফাহাদ, আপনি যদি একটু কাইন্ডলি, এর আগে যে ঘটনা বললো তিনি তো আপনার সাথে ছিল, রাইট? হ্যাঁ, আমার সাথে। তো তুমি যদি একটু ওই ঘটনাটা একটু শর্ট করে বলতা, কজ ওনার কাছ থেকে অতটা ক্লিয়ারলি আসে না যতটুকু আমি লিসেনারদের কাছ থেকে যতটুকু শুনলাম। আচ্ছা, ও স্টোরিটা যেটা ছিল সেটা হচ্ছে যে লাইক ও ওর গ্রামে মানে 2017 সালে লাইফের ফার্স্ট টাইম হচ্ছে ওর ভিজিট করে, এন্ড ভিজিট করার পরে ওর গ্রামের নাম হচ্ছে অজপাড়াগা। ওর গ্রামের যদি একটু বিশ্লেষণ দেওয়া যায় তাহলে যেটা হবে যে ওর গ্রামে যেখান থেকে বাস থেকে নামে সেখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে হেঁটে যেতে বাসায়। হ্যাঁ, 40 মিনিট। আচ্ছা 40 মিনিটের মতো লাগে বাসায় হেঁটে যেতে। আর ওদের যে গ্রামের রাস্তাটা মানে লাইক যেখান থেকে নেমে হেঁটে যেতে, গ্রামের রাস্তাটা টোটালি হচ্ছে একেবারে যে ধানি জমির উপর দিয়ে যেসব রাস্তাগুলো যায়, চিকন সরু রাস্তা, ওই সকল রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। তো ওদের বাসার মধ্যে যেটা ঘটে, যে ওদের বাসাটা যেটা বলেছে সিফাত, যে 3 বিঘা জমির উপরে বাড়িটা করেন, অনেক আগের আমলের বাড়ি। এন্ড যে পুকুরের বিশ্লেষণটা দিয়েছে, সে পুকুরটা হচ্ছে লাইক কি বলে একেবারে যুদ্ধের সময়কার কাটা, অনেক আগের। এন্ড ওই গ্রামে শুধুমাত্র একমাত্র ওই পুকুরটাই, যে পুকুরটা হচ্ছে স্বচ্ছ পানি, এন্ড ওই থেকেই সবাই পানি নিয়ে খায়। এন্ড ওই গ্রামে কোনো টিউবওয়েলও নাই, এত ভিতরের গ্রাম। সো ওরা যখন রাতে স্টে করে, তো বিকাল বেলা ওরা হচ্ছে লাইক স্মোক করার জন্য বাইরে যায়। এন্ড ওরা যখন ওই পুকুরের পাশে বসে, সাধারণত যারা গ্রামে যায়, যারা স্মোক করে, তারা কিন্তু ইউজুয়ালি একটু কি বলে যে একটু শান্ত প্লেস খুঁজে।
তো ওই সুবাদে ও হচ্ছে ওইখানে যে বসে ওর ভাই ওর কাজিনের সাথে সিফাত ওর কাজিনের সাথে যে বসে, তো বসার পরে ওরা যখন স্মোক করতে থাকে তো এট দ্য সেম টাইম একটা পুরো করে লোক আসে ফর্সা করে সাদা পাঞ্জাবি পরে এন্ড এসে ওদেরকে সাবধান করে যে তোমরা যে ওইখানে একটা গাছ থাকে ওই গাছের নিচে হচ্ছে ওরা বসে ছায়া পাওয়ার জন্য। তো তখন হচ্ছে ওই বুড়ো লোকটা ওদেরকে সাবধান করে যে বাবা দেখো তোমরা এখানে বসো না, তোমরা বাড়িতে চলে যাও। তো যখন ওরা আস্ক করে যে কেন আমরা তো মাত্র এসে বসেছি, আমরা তো কিছু জানি না, তখন ওই বুড়ো লোকটা কিছু বলে না, জাস্ট বলে যে তোমরা বাড়িতে চলে যাও। আফটার দ্যাট আফটার পাসিং লাইক 2 or 3 minutes ওরা হচ্ছে বাসায় চলে আসে। এন্ড রাতের বেলা যেটা ঘটে যে ওরা যখন ঘুমাতে যায়, ওদের বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, লাইক আমরা গ্রামের বাড়িগুলো দেখি যে নিচতলা হচ্ছে বড় করে আর উপরতলা ছোট করে, লাইক বাসার যে সকল জিনিসপত্র গুলা সরঞ্জাম গুলা থাকে ওইগুলো হচ্ছে লাইক ওরা 2 তলাতে শিফট করে রাখে। তো ওইখানে ওদের একটা খাট থাকে, ওই খাটের মধ্যে হচ্ছে ওরা 2 ভাই যেহেতু, তো ওদেরকে ওই রুমটার মধ্যেই নাইট স্টে করতে ওর নানি হচ্ছে বলে যে তোমরা ওই রুমের মধ্যেই ঘুমাও। আর ওই রুমের যে বিশ্লেষণটা সিফাত দিয়েছে সেটা হচ্ছে যে ওই রুমের মধ্যে 8টা জানালা আছে এন্ড 8টা জানালার মধ্যে আচ্ছা চাল রাখা হয়। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে সরঞ্জাম গুলো রাখা হয়। সো ওরা যখন ওই রুমের মধ্যে যাওয়ার আগে ওর নানি বলে যে তোমরা যাই দেখো বা যাই শুনো, তোমরা রুম থেকে বের হবা না, বাসা থেকেও বের হবা না, তোমরা চেষ্টা করবা যে জানালাগুলো লাগায় রাখার জন্য। ওরা যেটা করে, ওরা রুমে ঢুকার পরে তো ওরা যখন একটু গরম গরম ফিল অনুভব করে যে একটু গরম লাগছে, আচ্ছা, ফাহাদের মনে হয় কোনো কারণে তিনি চলে গিয়েছে বা তার ইন্টারনেট হয়তো বা কোনো সমস্যা দেখা দিয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। আমি তার আগে বলে দিচ্ছি আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে আচ্ছা সরি ফর হ্যাঁ ফাহাদ কন্টিনিউ করো। আচ্ছা ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে লাইক নেটটা চলে যায়। আচ্ছা সো যেখানে ছিলাম, তো ওরা যখন নাইট স্টে করে, তো রাতের বেলা যখন ওরা অনুভব করে যে আমাদের গরম লাগছে, তো ওরা হচ্ছে ওদের ঘরের যতগুলা জানালা ছিল, যেটা বললাম আগে যে 8টা জানালা, তো 8টা জানালাই ওরা খুলে দেয়। আচ্ছা সাবির ভাই আমাকে একটু ক্লিয়ার করো যে স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা সো ওরা জানালাগুলো খুলে দেয়। জানালাগুলো খুলে দেওয়ার পরে যেটা হয় যে বাইরে থেকে এত বাতাস, লাইক গ্রাম তো আর যারা অ্যাজ ইউজুয়ালি আমরা যখন গ্রামে ভিজিট করি, তো জানালাগুলো কিন্তু খুলে দিলে দেখা যায় যে প্রচন্ড বাতাস আসে, তাই না? সো ওরা যখন জানালাটা খুলে দেয়, ওদের বাড়িটা যেহেতু দেখে বলেছে যে 3 বিঘের উপরে অনেক হিউজ জায়গা, সো বাতাসটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি অনেক বেশি আসার কথা। সো বাতাসটা যখন আসা শুরু করে, তো প্রচন্ড ঠান্ডা বাতাস। তো একটা পর্যায়ে ওরা ফিল করে যে অনেক জোরে একটা মানে কি বলে লাইক ঠান্ডা বাতাস যেটাকে বলে, হ্যাঁ ঠান্ডা বাতাস আসার পরে ওরা ফিল করে যে বাতাসটা হচ্ছে গরম বাতাস। লাইক তখনই ওরা ফিল করতে পারে যে সামথিং ইজ গোয়িং রং। এন্ড এটা যখন ওরা ফিল করে, তার কিছুক্ষণ পরেই ওরা একটা নুপুরের সাউন্ড শুনতে পায়। লাইক ওদের বাড়ির নিচ থেকে বা পাশ থেকে আসছিল, পুকুরের সাইড থেকে। হ্যাঁ পুকুরের সাইড থেকে, বিকজ অফ ওদের বাসাটা পুকুরের সাথেই, পুকুরের সাইডে যদি কিছু হয় এটা শোনাই যায় একেবারে। সো যখন এটা শোনা যাচ্ছিল, তখন ওর যে কাজিনটা ছিল, ওই কাজিনটা ওকে বলে যে লাইক চলো আমরা দেখি হোয়াট ইজ হ্যাপেনিং। তো ওকে যখন বলে, তো ওর কাজিনটা সাথে সাথে হচ্ছে বলার সাথে সাথেই নেমে যায় সিঁড়ি দিয়ে। নেমে যাওয়ার পরে ও হচ্ছে লাইক বাড়ির যে মেইন দরজাটা, ওই দরজাটা খুলে ফেলার পরে এখন ওর কাজিন যেহেতু বের হয়েছে, সো লাইক ওরও কিন্তু এখন বের হতে হবে। সো এটা চিন্তা করার পরে ও হচ্ছে বাসা থেকে বের হয় ওর কাজিনের সাথে। সো কাজিনের সাথে বের হওয়ার পরে ইন দ্য মিন টাইম ওরা আশপাশটা যখন খেয়াল করে, লাইক আশপাশটা পুরোটা দেখার পরে ওরা যেটা বুঝতে পারে যে লাইক কিছুই নেই এন্ড সামথিং উইল হ্যাপেন উইথ দেম। সো এটা যখন ওরা ফিল করতে পারে, সো ওরা বুঝতে পারে যে ওদেরকে কিছু একটা ঘোরাচ্ছে। লাইক এই নুপুরের সাউন্ডটা একটু 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 করে এটার ভলিউম বাড়ছে এন্ড এটা বিস্তৃত হচ্ছে, লাইক অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে এমন ভাবে। তো ওরা যখন আশপাশটা তাকায়, তো ওই পুকুরের সাইডে আমি যেটা বলছিলাম যে ওরা যে গাছটার নিচে বসে, যে তাল গাছ ছিল মোস্ট প্রবাবলি, তাই না?
আচ্ছা, তো যে তাল গাছটার নিচে বসে ওইখানে ওরা দেখতে পায়, সরাসরি দেখতে পায় যে কিছু একটা জ্বলছে এন্ড উঠছে, এটা ঘুর ঘুর করছে এই তাল গাছটার চারিপাশ দিয়ে। এটা যখন ওরা দেখতে পায় তখন ওরা বুঝে যে আমরা যদি এখন বাইরে থাকি, বাসার বাইরে থাকি, তাহলে আমাদের সাথে কিছু একটা হতে পারে। তো ইন দ্য মিন টাইম ফজরের আজান দেয়, তাই না? ফজর আজান দেয় আর সাথে সাথে ওরা দেখে যে ওদের দরজার সামনে, যে দরজাটা ওরা খুলে রেখে আসছিল, ওই দরজার সামনে ওর নানি দাঁড়ায় আছে, এন্ড নানি দাঁড়িয়ে ওদেরকে ডাকছে যে তোমরা বাহিরে গেছো কেন, তোমাদেরকে তো বলছি যে বাহিরে যাবা না। এটা যখন বলে তখন ওরা ফিল করতে পারে যে না, আমাদের আসলে কথাটা মানে না শোনাটা ঠিক হয়নি। তো ওরা তখন বাড়িতে চলে আসে, বাসায় চলে আসে। এন্ড পরের দিন সকালবেলা যখন ওরা ঘুম থেকে উঠে ওর বাড়ির সবার সাথে এই স্টোরিটা শেয়ার করতে যায়, তখন এই স্টোরিটা কেউই আসলে ওদের সাথে মতবাদ দিচ্ছিল না, বা কি হয়েছে বা ওরা কি কিছু দেখেছে কিনা এর আগে এরকম কিছু, তখন এইগুলো না ওরা কোনো রেসপন্সেস দিচ্ছিল না। লাইক ওরা একেবারে লিটারালি এই জিনিসটা অ্যাভয়েড করছিল। সো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি লাইক কি বলে যে আমাকে গুজবাম্প দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়ালি অনেক ক্ষেত্রেই শুনি, লাইক গ্রামে যারা ভিজিট করে বা গ্রামে যারা যায়, যে নুপুরের যে সাউন্ডটা, এটা কিন্তু টোটালি একটা মানুষকে অ্যাট্রাক্ট করা। এন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে লাইক এই সাউন্ডটা শোনাতে যে কিনা অ্যাট্রাক্টেড হয়ে যায় সাউন্ডের সাথে, যখন কিনা সে এই সাউন্ডটা শুনতে সাউন্ডের সাথে সাথে যেতে থাকে, এট এ টাইম যখন সে কিনা তার ডিস্টেন্স থেকে বের হয়ে যায়। আর সিফাত যেটা বলেছে যে ওদের বাড়িটা বাধা বাড়ি ছিল, যাতে করে যতটুকু সীমানা ছিল ততটুকু সীমানার মধ্যে থাকলে মানে ইট ইজ ওকে ফর দেম, বাট যদি তারা ওই সীমানাটা ক্রস করে তাহলে সামথিং ক্যান হ্যাপেন উইথ দেম। সো ওরা একটা জিনিস ভালো করে, সেটা হচ্ছে ওদের যে সীমানাটা ছিল বা এরিয়াটা ছিল, যেটা বাধা এরিয়া, বাধা এরিয়াটা থেকে ওরা হচ্ছে বের হয় না। বাট একটা জিনিস ক্লিয়ারলি সর্ট আউট করা যায়, সেটা হচ্ছে ওরা যদি বের হতো সীমানা থেকে, তাহলে কিছু একটা হতে পারত, যেটা যদি হতো তাহলে খুব বাজে ভাবে হতো, লাইক ওদের লাইফে কোনো একটা এফোর্ট করতো। এই ছিল হচ্ছে সিফাতের স্টোরি। আই থিংক এবার সবার কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, যাক, তুমি ক্লিয়ার করে বলেছো, থ্যাংক ইউ সো মাচ ফাহাদ তোমাকে। ওয়েলকাম। তো আপনারা আমাদেরকে ফেসবুকে খুব ভালো রেসপন্স করছেন। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে 2am দ্য নাইট স্টার্টস, এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন খুব ইজিলি। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2amthenightstarts@gmail.com। এখানে আপনি আপনার ঘটনাটি মেইল করে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন। তো আজকে আমাদের শো আমরা এখানেই শেষ করছি। আমাদের নেক্সট গেস্ট হচ্ছে আমাদের নেক্সট এপিসোড, ইনশাআল্লাহ তারা আসবে তাদের ঘটনাগুলো নিয়ে। তো আমাদের বাকি যে ঘটনাগুলো আছে আশা করছি সেগুলো আমরা নেক্সট এপিসোডে শোনাবো। আর আমরা সর্বদা চেষ্টা করছি আপনাদের ফেভারিট ঘটনাগুলো নিয়ে আসার। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, এবং অবশ্যই আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে কাইন্ডলি পাঠান। তো এই ছিল আমাদের আজকের শো। আমাদের এন্ড ডোন্ট ফরগেট যে 2am দ্য নাইট স্টার্টস, রাতটা কিন্তু আসলে 2টার পরেই শুরু হয়। যা ঘটনা ঘটে বেশিরভাগ রাত 2টার পরে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট এপিসোড পর্যন্ত। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায়। তার আগে কিছু বলতে চাই, সে পড়বেন। সেটা হচ্ছে যে শোটা আজকে যদিও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বাট ইন দ্য নেক্সট শো উই ক্যান অ্যাসিওর দ্যাট ইট উইল বি লাইক কি বলে যে রিয়েল লোমো সব কিছু আসবে। সেটাই, একটা ব্লাস্ট হবে, আমরা একটা ব্লাস্ট নিয়ে আসছি এক্স্যাক্টলি। তো তার থেকে বড় কথা যে সেটা হচ্ছে যে আমাদের কিছু পার্সোনাল লাইক শো এর কিছু প্রবলেম ছিল সাউন্ড ইফেক্টস নিয়ে, তারপরে আরো কিছু জিনিসপত্র নিয়ে। সো ওইগুলো আমাদের একটু সর্ট আউট করতে হচ্ছে, যাতে করে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আর তার থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে 2am যেটা হচ্ছে নাইট স্টার্টস একটু পরেই আসবে। তো যখন কিনা রাতটা গভীর হবে, আমরা তখনই আসলে এক্সপেক্ট করি যে আপনাদের সাথে কিছু ঘটতে পারে, জাস্ট বিকজ অফ
যারা যারা ভিকটিম, যারা কিনা এই সকল জিনিসগুলোকে ফেস করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রাতের বেলায় জিনিসগুলো ঘটে, তাই না সামির ভাই? আমরা যতটুকু এতদিন হ্যাঁ, পর্যন্ত আচ্ছা, এর মাঝখানে দেখছি আমাদেরকে রাফিদ শাওন কমেন্ট করেছে, ভাই আরো ভয় দিতে হবে। অবশ্যই ভাই, আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের আরো ভয় দেওয়ার। অবশ্যই, অবশ্যই, এবং আমরা সর্বদা চেষ্টা ভাইয়া, করব। আপনার যদি এরকম Exactly. কোনো ঘটনা থাকে কাইন্ডলি আমাদেরকে জানাবেন। সেটাই। আর যেটা বলছিলাম যে 2am দ্য নাইট স্টার্স, যেটা কিনা আমাদের রিয়েল পারপাস, যে আপনাদের সাথে যখন কোনো ঘটনা ঘটে সেগুলো কিন্তু রাতের পরে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে। সো আমরা চাই না যদি আপনাদের সাথে না ঘটুক, বাট আমরা ওয়ান কাইন্ড অফ আবার চাইও, বিকজ অফ আমাদের এই শো এর মধ্যে সেটাই, আমাদের শো maximum চলতে হলে আসলে ঘটনাগুলোই- আপনাদের এই ঘটনাগুলো আমাদের সেটাই। শেয়ার করতে হবে। সেটাই। আর তার থেকে বড় কথা সেটা হচ্ছে যে রাতের বেলায় যখন কিনা আপনারা আলতো করে আপনাদের জানালাটা খুলে রাখেন, পর্দাটা চাপানো থাকে, আচ্ছা আচ্ছা বাতাস আপনাদের ঘরের মধ্যে ঢুকে, তখন আসলে কিন্তু আপনারা ফিল করতে পারেন যারা কিনা বাসায় একা ঘুমান, রাতে রুমে একা থাকেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। আর যারা আমাদের শোটা শুনছে তাদেরকে আমি একটা জিনিস অলওয়েজ বলি যে লিসেন আওয়ার শো উইথ টেকিং ইউর ওন রিস্ক। আপনি আপনার নিজের রিস্ক নিয়ে আপনারা শোটা শুনুন, যাতে করে কিছু যদি ঘটে সেটার জন্য আশেপাশের মানুষ যারা কিনা এই স্টোরিটার সাথে, এই শোটার সাথে রিলেটেড, তাদের যাতে কিছু না হয়। আর আপনারা যেই সকল ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে কিনা সেই সকল ঘটনাগুলো আমরা শোনার জন্য বসে আছি, যাতে করে আপনারা আপনাদের স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। এন্ড আপনারা, সামির ভাই অলওয়েজ যেটা বলে যে আপনারা আপনাদের স্টোরিগুলো কিভাবে আমাদের সাথে শেয়ার করবেন, যেটা সেটা সামির ভাই আবার বলে দাও সবাইকে। ওকে, সো আমি এটাই বলছিলাম যে আপনারা আপনাদের জীবনে ঘটনাগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ সেটার কারণেই আসলে আমাদের শোটা। এবং আপনারা যদি আপনাদের নামটা না Exactly. বলে শেয়ার করতে চান, সেটা আমরা অবশ্যই নামটা না বলেই প্রকাশ করব। সো এই ছিল আমাদের শো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এন্ড আশা করছি আপনারা কাইন্ডলি জানাবেন আমাদের শো এর ব্যাপারে। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, এবং এই সময়ে খুব সেফলি মুভমেন্ট করবেন। এবং যারা দেখলাম যে প্রোটেস্ট করছে, আমি তাদেরকে অবশ্যই অনেক বেশি বাহবা দিতে চাই। Exactly. তারা খুব ভালো একটি কাজ করছে এবং দেশের জন্য করছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, উই আর সাইনিং অফ। আমার এবং ফাহাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।